হ্যালো স্টুডেন্টস, চতুর্থ অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। টপিকগুলো হলো ইকতা ব্যবস্থা ও আলাউদ্দিন খলজির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ইকতা ব্যবস্থা কি, কেনই বা এই ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল এবং এই ব্যবস্থার উদ্দেশ্যগুলোই বা কী ছিল, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ইকতা ব্যবস্থায় সম্পর্কে আমরা দেখি, মধ্যযুগে ভারতে সুলতানি শাসনকালে ভূমি রাজস্ব ছিল সম্রাটের আয়ের প্রধান উৎস। ভূমি রাজস্ব কথা বলতো কি, জমি থেকে রাজার যে আয় হতো তাকেই বলা হতো ভূমি রাজস্ব। রাজস্ব মানে রাজার আয়। আদায়কৃত এই যে রাজস্ব, সেটা শাসক শ্রেণীর লোকেদের মধ্যে বিতরণ করার উপায় হিসেবে এ যুগে এক নতুন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। এই ব্যবস্থাটাকেই কিন্তু বলা হচ্ছে ইকতা ব্যবস্থা। আক্ষরিক অর্থে ইকতা বলতে বোঝায় এক অংশ, অর্থাৎ ইকতা কথার অর্থই হচ্ছে এক অংশ। তুর্কিরা এই ব্যবস্থাটা ভারতে প্রথম আনে, আর ভারতে ইকতা ব্যবস্থার প্রচলন করেছিলেন সুলতান ইলতুৎমিশ। এর পরবর্তী সুলতানগণ যারা ছিলেন, যেমন ধরো বলবন, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইকতা ব্যবস্থার মাধ্যমে ভারতে নতুন নতুন অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। ভারতের সুলতানি আমলে শাসন ব্যবস্থার একটা অন্যতম দিক ছিল এই ইকতা ব্যবস্থা। সুলতানরা যেসব অঞ্চল জয় করতেন, সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। এই ইকতার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো ইকতাদার, মুক্তি বা ওয়ালি। সুলতানরা তাদের সেনাধ্যক্ষ বা সৈনিক বা অভিজাতদের মধ্যে এই ইকতাগুলোর বিলি বন্টন করতেন। কেন করতেন ইকতাগুলোর বিলি বন্টন? কেন সুলতানরা নিজেরা এই প্রদেশগুলোকে শাসন করতেন না, তার পেছনে কিন্তু কতগুলো কারণ ছিল। এসো দেখে নিই কারণটা কি। সুলতানি রাষ্ট্রের সর্বোচ্চ শাসক হিসেবে সুলতানকে অনেকগুলো কাজের দায়িত্ব নিতে হতো, যেমন রাজ্য জয়, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজস্ব আদায় করা। রাষ্ট্রের এই বিপুল কাজ সম্পন্ন করার জন্য সুলতানের একার ক্ষমতা কিন্তু যথেষ্ট ছিল না। তাই উচ্চ প্রশাসনে তুর্কি অভিজাত এবং স্থানীয় গ্রামীণ অঞ্চলে হিন্দু অভিজাতদের মধ্যে তিনি ক্ষমতা ভাগ করে দিতেন। তাহলে আমরা বুঝতে পারলাম কেন নতুন জয় করা প্রদেশগুলোকে ইকতা বানিয়ে তিনি সেনাধ্যক্ষ বা অভিজাতদের মধ্যে বিলি বন্টন করতেন। এবার ইকতাদাররা কি করতেন? ইকতাদাররা তাদের নির্দিষ্ট এলাকায় কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন। প্রজা বা কৃষকদের ওপর কিন্তু ইকতাদারদের কোনো অধিকার ছিল না, কারণ জমি ও কৃষক সমাজ এই দুটোই ছিল সুলতানের সম্পত্তি। ইকতা থেকে রাজস্ব আদায় ও ভোগ দখল শুধুমাত্র করতে পারতেন এই ইকতাদাররা। এবার আমরা দেখে নেব ইকতা ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল। প্রথমে দেখো যে পয়েন্টটা আছে, অতিরিক্ত রাজস্ব আদায়। সুলতানের খাস জমি, যাকে বলা হতো খালিসা, সেখান থেকে আদায়কৃত রাজস্ব সরাসরি রাজকোষে জমা পড়ত। কিন্তু খালিসার বাইরেও কিন্তু রাজার অনেক রকম জমি থাকত। যেমন ধরো একটু আগে যেটা আলোচনা করলাম, রাজা যখন নতুন অঞ্চল জয় করতেন, সেই অঞ্চলগুলোকেও নিজ সাম্রাজ্যভুক্ত করতেন। সেইগুলোকে বলা হতো এক একটা প্রদেশ। তাহলে এই যে নতুন জয়লাভ করা যে অঞ্চলগুলো বা প্রদেশগুলো বা ইকতা, এই সমস্ত জায়গা থেকে তো নিয়মিত রাজস্ব আদায় করতে হবে। তো নতুন অঞ্চল থেকে রাজস্ব আদায় করার উদ্দেশ্যেই এই ইকতা ব্যবস্থার প্রবর্তন সুলতানরা করেছিলেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা।
নতুন অধিকার করা অঞ্চলে শান্তি বজায় রাখার প্রয়োজন দেখা দিত, কারণ অন্য রাজ্যে রাজার কাছ থেকে ছিনিয়ে আনা যে অঞ্চলগুলো, সেই অঞ্চলের অধিবাসীরা কিন্তু নতুন সম্রাটের বা সুলতানের শাসন মেনে নিতে প্রথম দিকে চাইবে না। তাই সে সমস্ত জায়গাতে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখা না হয়, তাহলে রাজস্ব আদায়ও বিঘ্নিত হবে এবং প্রশাসন চালাতেও অসুবিধা হবে। তাই শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই ইকতা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশাসন পরিচালনার নতুন অধিকার বা প্রশাসন পরিচালনা করা। প্রশাসন পরিচালনা বলতে যে অঞ্চলগুলো দখল করলেন রাজারা নতুনভাবে, সেই অঞ্চলগুলোতে শাসন কার্য পরিচালনা করতে হবে সুষ্ঠুভাবে। কারণ একটু আগেই বললাম, সুলতানের একার পক্ষে এত বড় রাজ্যের শাসন পরিচালনা করা কোনো মতেই সম্ভব হতো না। তাই এই ছোটো ছোটো প্রদেশগুলো বিভিন্ন অভিজাতদের মধ্যে বা তুর্কিদের মধ্যে ভাগ করে দেওয়া হতো, সেই অঞ্চলে শাসন কার্য পরিচালনা করে সেই অঞ্চলে সুষ্ঠু ব্যবস্থা প্রবর্তন করার জন্য ইকতাদাররা এই কাজটা কিন্তু করতেন। প্রশাসন পরিচালনা তাহলে হচ্ছে তোমাদের 3 নম্বরের পয়েন্ট। এবার 4 নম্বরের পয়েন্ট, আচ্ছা প্রশাসন পরিচালনা পয়েন্টের নতুন অধিকার, এই কথাটা কিন্তু লাগবে না, এটা না, পয়েন্টটা হবে প্রশাসন পরিচালনা। 4 নম্বর হবে সৈন্যদল গঠন। প্রতিটি ইকতাদারকে নিজ ব্যয়ে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংখ্যক সৈন্যবাহিনী রাখতে হতো। সুলতান বিরোধী কোনো বিদ্রোহ হলে এই সৈন্যবাহিনী দিয়ে বিদ্রোহ দমন করতে হতো, ফলে সুলতানের সৈন্যের সমস্যা কিন্তু হতো না। তাই ইকতাদার গঠন, ইকতাদারদের এই যে দায়িত্বটা সৈন্যদল রাখা, সেটা কিন্তু এক পক্ষে সুলতানের নিজের সাম্রাজ্যকে রক্ষা করা, সুরক্ষিত রাখা বা বৈদেশিক বা দেশীয় যে সমস্ত বিদ্রোহগুলো হতো সেগুলো দমন করার ক্ষেত্রে সুলতানের কোনো অসুবিধাই হতো না, কারণ ইকতাদাররা নির্দিষ্ট সংখ্যক সৈন্য দিয়ে সুলতানকে সবসময় সাহায্য করতে বাধ্য থাকতেন। তাহলে এই সৈন্যদল গঠন করাও ছিল ইকতা গঠনের বা ইকতা ব্যবস্থার আরেকটা মূল উদ্দেশ্য। এবার 5 নম্বর হবে সাম্রাজ্য বিস্তার। ইকতাদার যেসব জমি লাভ করতেন, সেই সব এলাকার রাজস্ব নিজেরা কিছু অংশ ভোগ করতেন, বাকি অংশ রাজকোষে জমা দিত। তারা কখনোই জমির মালিক হতে পারত না। সুলতানের বিরাগভাজন হলে তাকে পদচ্যুতও করা হতো। সুলতান ইলতুৎমিশ কিন্তু ইকতাদারদের বদলি করার নীতি নিয়েছিলেন, কারণ একজন ইকতাদার যদি দীর্ঘদিন একটা প্রদেশে থাকেন, তাহলে সেখানে কিন্তু নানা রকম অনিয়ম দেখা দিতে পারে বা স্বজনপোষণ দেখা দিতে পারে। সেই জন্য তিনি ইকতাদারদের বদলির ব্যবস্থা করেন। তো এই যে ইকতাদাররা যারা বিভিন্ন প্রদেশে দায়িত্বপ্রাপ্ত থাকতেন, এই সব ইকতাদারদের ক্ষমতা কিন্তু নেহাত কম ছিল না। এরাও যথেষ্ট যুদ্ধে পারদর্শী ছিলেন, যথেষ্ট দূরদর্শী ছিলেন। এই সমস্ত ইকতাদারদের সাহায্য নিয়ে সুলতানরা কিন্তু সাম্রাজ্য বিস্তার করতে পারতেন, নতুন নতুন এলাকা দখল করতে পারতেন। তো ইকতাদাররা সবসময় সুলতানের ওপরে নির্ভরশীল থাকতেন এবং সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। ফিরোজ শাহ তুগলক কিন্তু এই প্রথাকে বংশানুক্রমিক করেছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে সরকারি আয় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, যার ফলে সুলতানরা এই ইকতা ব্যবস্থার মাধ্যমে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিল। ইলতুৎমিশের সময় থেকে ইকতা ব্যবস্থা শুরু হলেও পরবর্তী সুলতানদের আমলে, বলবনের আমলে এবং আলাউদ্দিন খলজির আমলে কিন্তু দিল্লি সুলতানের সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে এবং তারা এতটাই শক্তিশালী হয় যে 320 বছর তারা কিন্তু ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়। আচ্ছা, এরপরে আমরা পড়ব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কে করেছিলেন? আলাউদ্দিন খলজি, তাই তো? আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। কেন করেন? কারণটা কি ছিল? এর আগের দিন তোমাদের পড়িয়েছি
যে মোঘল আক্রমণ প্রতিহত করতে আলাউদ্দিন খলজিকে একটা বিশাল সৈন্যবাহিনী গঠন করতে হয়েছিল। এছাড়াও তিনি নতুন নতুন শহর তৈরি করেছিলেন সৈন্যদের রাখার জন্যে, বিভিন্ন ঘাঁটি তাকে বানাতে হয়েছিল, যার ফলে প্রচুর অর্থ তার রাজকোষ থেকে ব্যয় হয়ে যায়। তো রাজকোষের আয় বাড়ানো এই সময় প্রচণ্ড দরকারি হয়ে পড়েছিল। সেই জন্য আলাউদ্দিন খলজি কতগুলো অর্থনৈতিক সংস্কার গ্রহণ করেছিলেন। যেমন তিনি নিষ্কর জমিগুলোকে ফিরিয়ে নিয়েছিলেন, ধর্মীয় কারণে যে সমস্ত জমিগুলো দান করা হয়েছিল সেগুলো তিনি আবার ফেরত নিয়ে নেন, এবং সুলতানদের দেওয়া যে ইকতা ব্যবস্থা সেটার তিনি কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করেছিলেন। এছাড়াও তিনি এই সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহ করার জন্যে দোয়াব অঞ্চলে প্রজাদের ওপরে কর বৃদ্ধি করেন। শুধু দোয়াব অঞ্চলেই কর বৃদ্ধি না, তিনি আরও অনেকগুলো নতুন নতুন কর প্রজাদের ওপরে চাপান। যেমন গৃহকর, তারপর জিজিয়া কর। জিজিয়া করটা হলো অমুসলিম নাগরিকদের ওপরে এই কর চাপানো হতো। এটা একরকম একটা ধর্মীয় কর ছিল। তীর্থ করতে গেলে হিন্দুদের মুসলিম শাসককে এই জিজিয়া কর প্রদান করতে হতো। আরটা হচ্ছে গোচারণ ভূমি কর। গোচারণ ভূমি কর মানে কি? যেখানে গরু চড়ানো হয় সেই ভূমিটাকে ওপরেও কর তিনি ধার্য করেন, যেটা আগের কোনো সুলতান কিন্তু এই করগুলো ধার্য করেননি। এই যে তিনি নতুন নতুন করগুলো ধার্য করলেন, তার একমাত্র উদ্দেশ্য কি বললাম? যে রাজকোষের আয় বাড়ানো। কিন্তু এটাও তো দেখতে হবে তিনি যে এতগুলো কর ধার্য করলেন, যার ফলে প্রজাদের কিন্তু প্রচণ্ডই চাপের মুখে পড়তে হলো। তাদের পক্ষে এতগুলো কর দেওয়ার পর নিজেদের জীবনযাত্রা সঠিকভাবে নির্বাহ করা প্রচণ্ড কঠিন অবস্থার মধ্যে গিয়ে দাঁড়ালো। তো তখন সুলতান তিনি নিজে বিবেচনা করে দেখলেন যে কম খরচে কেমন করে প্রজারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে পারে। সেই জন্য তিনি কতগুলো নতুন নিয়ম চালু করলেন। তাদের মধ্যে একটা হলো বাজার দর নিয়ন্ত্রণ, আর একটা হলো রেশনিং ব্যবস্থা। বাজার দর নিয়ন্ত্রণ মানে কি? দর মানে আমরা জানি কি দাম, আর নিয়ন্ত্রণ করা মানে কি? সেটাকে কন্ট্রোল করা, নিজের হাতে রাখা, হ্যাঁ, বা সঠিক পথে সেটাকে চালানো। বাজারের জিনিসপত্রের দাম যাতে সঠিক হয় সেই জন্য তিনি এই বাজার দর নিয়ন্ত্রণ করেন। আর এটা কী করেন? রেশনিং ব্যবস্থা। রেশনিং ব্যবস্থা কি? তোমরা তো রেশন ব্যাপারটা জানো, তাই তো? তোমরা দেখছো যে রেশনে কি করা হয়? নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যারা গরিব মানুষ তাদের মধ্যে কম দামে বা বিনামূল্যে বিতরণ করা হয়। এটা একটা সরকারি প্রচেষ্টা। এই যে আমরা এখন 2020 সালেও রেশনের দোকান দেখতে পাচ্ছি, রেশনিং ব্যবস্থা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। তাহলে আমরা বুঝতে পারছি আলাউদ্দিন খলজি কতটা দূরদর্শী ছিলেন। তিনি পড়াশোনা না জানলেও অর্থনৈতিক যে ব্যবস্থাটা সেটাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, যে জন্যে তার আমলে কিন্তু প্রজাদের কোনো অসুবিধা কিন্তু হয়নি। এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তিনি কিভাবে করলেন? তিনি বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ঠিক করে দিলেন। কোন জিনিসের কত দাম হবে তিনি সেগুলো সব ঠিকঠাক করে দিলেন। এবং ঠিক করে দিলেই তো হবে না, বাজারে দোকানদাররা ক্রেতাদের কাছ থেকে সেই নির্দিষ্ট মূল্যই নিচ্ছে কিনা বা ওজন ঠিকঠাক দিচ্ছে কিনা সেই সমস্ত দেখারও তো দরকার আছে। সেই জন্য তিনি কি করলেন? রাজকর্মচারী নিয়ন্ত্রণ করলেন, যারা এগুলো দেখবেন। হ্যাঁ, কি দেখবেন? যে সঠিক মূল্যে জিনিসপত্র ক্রয় বিক্রয় হচ্ছে কিনা। এই রাজকর্মচারী নাম কি ছিল? একদল রাজকর্মচারীর নাম ছিল সাহানা ই মান্ডি। আরেকটা ছিল দেওয়ান ই রিয়াসত।
এই দুই রাজকর্মচারী এরা কি করত, এরা বাজারে ঘুরে ঘুরে তদারকি করত যে নির্দিষ্ট মূল্যে জিনিসপত্র ক্রয় বিক্রয় হচ্ছে কিনা। আলাউদ্দিন খলজি 4টি বড় বড় বাজার এই সময় তৈরি করেন। এই সব বাজারে খাদ্যদ্রব্য, কোনো বাজারে ঘোড়া, কাপড়, গহনা এবং মানুষের নিত্য প্রয়োজনীয় বাকি যে জিনিসগুলো সেইগুলো বিক্রি করা হতো। সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে কিন্তু ক্রেতাদের ঠকালে, ওজনে যদি ঠকাতো বিক্রেতারা, তাহলে কিন্তু প্রচণ্ড কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। এমনও কথিত আছে যে যদি বিক্রেতারা ওজনে ক্রেতাকে ঠকাতো এবং সেটা যদি ক্রেতা প্রমাণ করতে পারত, তাহলে যে পরিমাণ জিনিস কম দিত সেই পরিমাণ মাংস নাকি সেই বিক্রেতার গায়ের থেকে কেটে নেওয়া হতো। তো এই রকম কঠোর শাস্তির ব্যবস্থা ছিল, যে জন্যে সেই সময় বিক্রেতারা সাহস পেত না এরকম দুর্নীতির রাস্তা বেছে নেবার জন্যে। আর তাছাড়া সবসময়ই বাজারগুলোতে রাজকর্মচারীরা ঘুরে বেড়াতো, তদারকি করত। একটা বাজারের মধ্যে একটা কিন্তু গা ছমছমে একটা ব্যাপার ছিল যে সবসময় রাজকর্মচারীরা সব কিছু তাদের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে। এই তো গেল বাজার দর এবং রেশনিং ব্যবস্থা। এছাড়াও সুলতান কিন্তু ঠিক করে রেখেছিলেন যদি কখনো কোনো প্রজাদের খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব হয় বা প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিস প্রজাদের তিনি যোগান দিতেও পিছুপা হতেন না। অর্থাৎ প্রজাদের ওপরে তিনি অতিরিক্ত রাজস্ব বা কর চাপালেও তিনি কিন্তু প্রজাদের সুবিধে অসুবিধার ওপর খুবই নজর রাখতেন। সেই জন্য তার আমলে কিন্তু আমরা দেখতে পাবো কোনো প্রজাবিদ্রোহ তেমনভাবে হয়নি এবং তিনি খুব সুন্দরভাবে তার শাসনকালে রাজ্য শাসন করতে পেরেছিলেন। এবং এই রাজ্য শাসন করতে পেরেছিলেন জন্যেই তিনি, বা রাজনৈতিক শান্তি বিরাজ করতে জন্যেই তিনি মঙ্গল আক্রমণকেও যেমন প্রতিহত করতে পেরেছিলেন, তেমনি সাম্রাজ্য বিস্তারেও কিন্তু মনোনিবেশ করতে পেরেছিলেন। কারণ এর আগের দিন তোমাদের পড়িয়েছি যে আলাউদ্দিন খলজিই ছিলেন একমাত্র সুলতান যিনি দক্ষিণ ভারতে তিনি সাম্রাজ্য বিস্তার করার আগ্রহ প্রথম দেখান এবং দক্ষিণ ভারতে তিনি সাম্রাজ্য বিস্তার করেন। সেটা কিন্তু খুব সোজা ব্যাপার নয়। দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করতে গেলে যেমন সুদক্ষ সেনাবাহিনীর প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রচুর অর্থের, এবং এই দুটোই নিশ্চয়ই তার কাছে ছিল। সেই জন্যই তিনি দক্ষিণ ভারত আক্রমণ করার বা জয় করার সাহস নিতে পেরেছিলেন। তো এই হচ্ছে তোমাদের আজকের পাঠ। এটা ভালো করে রেডি করবে এবং এই দুটো যে আজকে পড়ালাম, ইকতা ব্যবস্থা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার, এই অধ্যায়ের এই দুটো খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। এটা খুব ভালো করে তোমাদের রেডি করে নিতে হবে। তাহলে আজকে এখানে রাখছি।